নমস্কার, আপনারা শুনছেন মিস্ট্রি হাউস। আজ শুনবেন ম্যাককিনলে ক্যান্টর রচিত কাহিনী দ্য লাইট অ্যাট 3 o'clock গল্প অবলম্বনে রাত 3টের সময়। ম্যাককিনলে ক্যান্টরের জন্ম 1904 সালে। 1953 সালে ওনার লেখা অ্যান্ডারসনভিল নামক উপন্যাসটির জন্যে তিনি পুরস্কার পেয়েছিলেন। তবে তিনি বেশ কিছু ছোট গল্পও লিখে গিয়েছেন তার জীবদ্দশায়। আজ আপনাদের শোনাবো সেই কাহিনীগুলোর একটা। আজকের গল্পটি প্রথম প্রকাশিত হয় 1950 সালে। গল্পটা ভালো করে শুনবেন যাতে গল্পটা বুঝতে অসুবিধা না হয়। শুনতে থাকুন আজকের গল্প রাত 3টের সময়। সুইচ বোর্ডের উপরে টিকটিক শব্দ করে চলেছিল একটা ছোট্ট ঘড়ি। ঘড়িটাও যেন শব্দ করতে দ্বিধাবোধ করছিল, যেন সেটাও জানে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। বাইরে এক নাগারে চলতে থাকা বৃষ্টির চেয়েও অশুভ কিছু। ঘড়ির কাঁটা জানান দিচ্ছে এখন সময় রাত 2:53। নিস্তব্ধ ঘরটায় শুধুমাত্র ঘড়ির কাঁটাটাই নড়াচড়া করছে। নিচের সুইচ বোর্ডটা নিস্তব্ধ, সেটার আলোগুলো এখন নিভে রয়েছে, কিন্তু শীঘ্রই সেটা জ্বলে উঠতে পারে। কারো হয়তো বাচ্চার জন্য ডাক্তার ডাকার প্রয়োজন, কেউ হয়তো তার বান্ধবীকে ফোন করতে চায়, অথবা আরও অনেক কিছুই হতে পারে। এত সব কিছুর পরেও এডি সুলস, যে কিনা নাইট অপারেটর, সে ওই মুহূর্তে অতটা তৎপর ছিল না। সে তখন ঘুমে ঢলে রয়েছে। তার হেডফোনটা বিশ্রাম করছে তার এলোমেলো চুলের ওপর। এডির বয়স কম। সে তখন লালচে গালওয়ালা ওয়েট্রেসটাকে নিয়ে স্বপ্ন দেখছে। তার কাজে খুব একটা টাকা নেই, তবে এরকম বড় হোটেলে রাতের দিকে কাজ করায় সে ঘুমোবার সময় পায় এবং সেই সাথে স্বপ্ন দেখার। এমন সময় হঠাৎ সুইচ বোর্ডের লাল আলোটা জ্বলে ওঠে এবং সেই সাথে তীব্র সুরে বেজে ওঠে বাজার। এডি তখনও ঘুমোচ্ছে, কিন্তু বাজারটা আরও জোরে বাজতে শুরু করলো। সেটাও যেন অধৈর্য হয়ে উঠছে। চমকে জেগে ওঠে এডি, চোখ ঝাপটায় হতভম্ব হয়ে হাত বাড়ায় সুইচের দিকে। তার আঙুল খুঁজে পায় সুইচটা এবং চাপ দেয় তাতে। লাল আলোটা নিভে যায়। টেলিফোনটা হাতে তোলে সে। হ্যাঁ, অফিস থেকে বলছি। অর্ধ ঘুমের ঘোরে বিড়বিড় করে এডি, কিন্তু রিসিভারের ওপাশ থেকে কোনো জবাব আসে না। ওর মাথার উপর ঘড়িটা টিকটিক শব্দ করে চলেছে। অফিস থেকে বলছি, ও আবার বলল। কোনো উত্তর নেই। কিন্তু এই সময় ওর যেন মনে হলো হালকা একটা শব্দ ভেসে আসলো ওদিক থেকে, আর তারপরই কেউ ফোনটা রেখে দেয় এবং আবার লাল আলোটা জ্বলে ওঠে। এ তো ভারী বিরক্তিকর ব্যাপার। এডি আবার সুইচ টিপে তা বন্ধ করে। মুখে কিছু একটা বিড়বিড় করে রাগের মাথায়। আর এই সময় ও কিছু একটা উপলব্ধি করে। একটু ঝুঁকে গিয়ে ও তাকায় লাল আলোটা এবং তার নিচে লেখা নাম্বারটার দিকে। ওর বুকটা ধরাস করে ওঠে এবং শির দ্বারাবে ঠান্ডা স্রোত বয়ে যায়। এটা কি মনে মনে ভাবে। ওটা কি 22 নাম্বার ছিল? না না, বোধহয় 20 ছিল। হ্যাঁ, 20 হতেই হবে। একটা স্বস্তির নিঃশ্বাস ছাড়েও। আবার বেজে ওঠে বাজার। লাল আলোটা আবার জ্বলছে এবং এইবার আর কোনো ভুল হচ্ছে না ওর। আলোটার নিচের নাম্বারটা স্পষ্ট দেখতে পাচ্ছে এডি, 22। সেটাকে বন্ধ করার জন্য হাত বাড়াতে গিয়ে এডি বোঝে ওর হাত কাঁপছে, বুক ধকধক করছে, কিন্তু ওর কাছে কোনো উপায় নেই এখন। আলোটা অপেক্ষা করছে ওর জন্যে। দ্রুত সুইচটা টিপতে আলোটা নিভে গেল। অফিস থেকে বলছি, এবার একটু জোর গলায় বলল, কিন্তু ওপাশ থেকে শুধু কোনো একজনের ঢোক গেলার মতো শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। তারপর ক্লিক করে শব্দ হয়ে কেটে গেল লাইনটা। এডি ধীরে ধীরে উঠে দাঁড়ায় চেয়ার ছেড়ে। নিষ্পলক দৃষ্টিতে তাকায় নিভে যাওয়া আলোটার দিকে। শুকনো ঠোঁটে সে বিড়বিড় করে, 22, কিন্তু 22।
একটা শীতল হাওয়া বয়ে যায় জানলার উপাস থেকে এবং বৃষ্টির জল ছিটকে আসে সেখান দিয়ে। বাইরের রাস্তাটা একেবারে ফাঁকা, এমনকি একটা গাড়ির শব্দ পর্যন্ত নেই। পুরো এলাকায় শ্মশানের মতো নিস্তব্ধতা বিরাজ করছে। আর এর মধ্যে অ্যাপার্টমেন্ট 22। ঘড়িতে সময় দেখা যাচ্ছে 2:58। এতক্ষণে 5 মিনিট কেটে গিয়েছে এবং সেটা একেবারে স্বস্তিকর ছিল না। এডি একটা দীর্ঘশ্বাস ছেড়ে চেয়ারে বসে পড়ে। এই কাজটা সত্যি জ্বালাতনের। একে তো টাকা বেশি পায় না, তার উপর আবার এইসব ডাক। নিজেকে শান্ত করার খাতিরে এডি চিন্তা করে, এখন আমায় সাহস হারালে চলবে না। এসব কিছুই মদের নেশায় হচ্ছে আমার। ভূত বলে কিছুই হয় না, সেটা সকলেই জানে। ও নিজেকে এসব বোঝাতে বোঝাতে তাকায় বাইরে রাতের অন্ধকারে বৃষ্টির দিকে এবং ভাবে। এডির মন চেঁচিয়ে ওঠে, আমি তাকাবো না, কোনোভাবেই না। আমার তাকানোর কোনো দরকারই নেই, এসব সত্যি নয়। কিন্তু ওর চোখ আপনা থেকেই ঘুরে যায় কৌতূহলের বশে। ওই তো এত কটা আলোর মাঝে সেই আলোটা জ্বলছে। এডির মুখ ফ্যাকাশে হয়ে যায়, ঠোঁট এবং গাল সাদা হয়ে ওঠে। প্রথমে দ্বিধা করেও, তারপর সাহস সঞ্চার করে শেষবার চেষ্টা করে। খুব কঠিন কিছু তো নয়, তাই না? শুধু তো সুইচটাই টিপতে হবে। এই তো হয়ে গেল, আলোটা নিভে গেছে। একদম সহজ। আর ঠিক তারপর সেই আগের বারের মতো একটা ফিসফিসে সুর ভেসে আসে রিসিভারের ওপাশ থেকে। এবার যেন আরো একটু কাছ থেকে, যেন কেউ শ্বাস রোধ করা অবস্থায় ঘর ঘরে কণ্ঠে ফিসফিস করছে। এরই জোর গলায় বলে ওঠে, অফিস থেকে বলছি, জবাব দিন। কিন্তু রিসিভার রেখে দিল কেউ। যথেষ্ট হয়েছিল। এডি উঠে দাঁড়িয়ে কান থেকে হেডসেটটা খুলে ফেলে এবং ছুটে চলে যায় ছোট অফিস ঘরটার দিকে। বাইরে তখন অঝোর ধারায় বৃষ্টি পড়ছে। তুমি নিশ্চিত তুমি ঠিক দেখেছ? এডওয়ার্ড জিজ্ঞেস করে। হ্যাঁ, আমি নাম্বার ভালো করে চিনতে পারি, বলল এডি। এডওয়ার্ড মানে এখানের ম্যানেজার ভুরু কুচকায়। চেয়ারে টোকা মেরে সে বলে, শোনো, অ্যাপার্টমেন্ট 22 ভিতর থেকে বন্ধ, প্রতিটা দরজা এবং প্রতিটা জানলা। গত রাতে যখন পুলিশের সাথে আমরা ওখানে গিয়েছিলাম তখন তেমনটাই দেখেছি। ডেনিসের ঘরের চাবিটা ভেতরে ছিল, দরজার ওপারে, তাই ওটা আমাদের ভাঙতে হয়। আমি সেখানে নিজে হাতে নতুন তালা লাগিয়ে এসেছি, আর তার একমাত্র চাবি আমার কাছে, আমার পকেটে। ঘরের পিছনের দরজাটাও ভিতর থেকে চেন লাগিয়ে আটকানো ছিল। তাহলে কেউ কিভাবে সেখানে ঢুকবে? হয়তো কোনো। এডি ফিসফিস করে, মুখ ফ্যাকাশে দেখাচ্ছে। ভূত কি যাচ্ছে তাই কথাবার্তা। কিন্তু আলোটা জ্বলছিল মিস্টার এডওয়ার্ড। মায়ের দিব্যি বলছি, আমি নিজে চোখে দেখেছি। পরপর 4 বার বেজেছিল সেটা। বাইরে বৃষ্টির জল প্রতিধ্বনি তুলে টপটপ করে পড়ে চলেছে, যেন প্রাচীন এক গুহার ফাটল দিয়ে জল পড়ছে। এডওয়ার্ড চেষ্টা করল নিজেকে শান্ত রাখার। আচ্ছা বেশ, এখানে বসো, বিশ্রাম নাও, আর বোর্ডের দিকে নজর রাখো, বলল সে। আমি তোমার উপর সন্দেহ করতে চাই না, তবে যদি আলোটা আবার জ্বলে তাহলে সেটা আমি নিজের চোখে দেখতে চাই। তখন আমরা দুজন মিলে উপরে যাব। দরজার কাছের চেয়ারটায় বসে পড়ে এডি। এডওয়ার্ড গিয়ে বসে সুইচ বোর্ডের কাছে। একটা সিগারেট ঝুলছে তার ঠোঁটের ফাঁকে। চিন্তায় ডুবে রয়েছে সে। ডেনিস, অর্থাৎ যে লোকটা অ্যাপার্টমেন্ট 22-এ থাকতো, সে ছিল চুপচাপ স্বভাবের বড়লোক এক মানুষ। সে ওখানে 3 বছর ধরে ছিল। সে কোনো ক্লাবে জয়েন করেনি, খুব বেশি ঘর থেকেও বের হতো না, এবং অভিনব একটা গাড়ি চালাতো সে। লোকটা একাই থাকতো। পুরনো অ্যান্টিক এবং শিল্প কারুকার্য সংগ্রহ করতো সে। এমনকি তার কাছে সেগুলো রাখার জন্য আলাদা ক্যাবিনেটও ছিল। সে ছিল লম্বা, চুল ধূসর রঙের এবং ভদ্র স্বভাবের। সেই সাথে ডেনিস ছিল সাদাসিধে এবং নিরীহ মানুষ। গতকাল রাত ঠিক 3টের সময় প্রতিবেশীরা তার ঘর থেকে গুলির শব্দ শুনতে পায়। বাড়িটা পুরনো এবং দেওয়ালগুলো বেশ পুরু, ফলে শব্দ সচরাচর দেওয়াল ভেদ করে শোনা যায় না।
তার খানিক বাদে একজন মহিলা যিনি ওর ঘরের উপরতলায় থাকেন, উনি নিচ দিয়ে গাড়ি চালু হওয়ার শব্দ শোনেন। এডওয়ার্ডকে তা জানানো হয় এবং অ্যাপার্টমেন্ট 22-এ সে বহুবার ফোন করার পরেও যখন কোনো উত্তর পায় না, তখন সে পুলিশে ফোন লাগায়। যেহেতু ডেনিসের ঘরের দরজা ভিতর থেকে বন্ধ ছিল, তাই ওদের দরজা ভাঙতে হয়। তারা সমস্ত ঘরটা খুঁজে দেখে, কিন্তু লোকটার কোনো চিহ্ন সেখানে খুঁজে পায় না তারা। ঘরের প্রতিটা জানলা ভিতর থেকে বন্ধ করা, এমনকি পিছনের দরজাটাও ভিতর থেকে চেইন দিয়ে আটকানো। তারা শুধুমাত্র লিভিং রুমে কিছু ক্লু খুঁজে পায়। দেওয়ালে একটা বুলেটের গর্ত, কার্পেটে রক্তের দাগ এবং এক প্রকার আঠালো সাদা হলুদ দাগ লেগে রয়েছে সেখানে। অর্থাৎ ডেনিস মারা গেছে, খুন করা হয়েছে তাকে। কিন্তু দেহটা গেল কোথায় এবং কেনই বা হলো এসব? তার মূল্যবান সংগ্রহে হাতও দেওয়া হয়নি এবং হিরে বসানো বোতামগুলো পড়ে রয়েছে শোবার ঘরে। আতঙ্কিত জ্যানিটার সেখানে এসে উপস্থিত হন আরও কিছু বলার জন্যে। উনি পাশের বিল্ডিংয়ে কাজ করছিলেন যখন তার চোখে পড়ে গলিতে কিছু একটা গোলমাল হয়েছে। উনি দেখেন কিছু লোক মিলিয়ে একজন অচেতন মানুষকে একটা বড় গাড়িতে তুলছে। উনি তখন জানতে চান কি ব্যাপার। লোকগুলোর একজন তাকে জানায় লোকটা অসুস্থ, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। জেনেটা তখন ঘাবড়ে গিয়ে ভিতরে ঢুকে যায় আর গাড়িটাও চলতে শুরু করে। তবে উনি গাড়ির লাইসেন্স প্লেটটা দেখতে পাননি। উনি এটাও জানেন না ওখানে কতজন লোক ছিল, 3 কি 4 জন হবে হয়তো। সুতরাং ডেনিস মারা গিয়েছে এবং তার দেহটাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে গাড়ি করে। কিন্তু খুনি কিভাবে সেই ঘর থেকে বের হলো, যেখানে ঘরের প্রতিটা দরজা এবং জানলা ভিতর থেকে বন্ধ করা? সার্জেন্ট শেরিশ গভীর চিন্তার সাথে শুধু মাথা নাড়েন। বহু সময় ধরে ধনী বা নামকরা মানুষদের সময়ে সময়ে অপহরণের খবর শোনা যায়। মাঝে মাঝে তারা জীবিত অবস্থায় ফিরে আসে, কিন্তু তাদের সাথে কি ঘটেছিল সেই বিষয়ে কিছুই বলতে পারেন না তারা। আর বাকি সময়ে তাদের কেউই ফিরে আসে না। যখন টাকার অঙ্কটা শোধ করতে অক্ষম হয় তারা, তখন পেজ নামক এক ভদ্রলোক ছিলেন যার হেয়ার টনিকের ব্যবসা ছিল, এবং আরেকজন যার নাম ডেন, সেও মারাত্মক বড়লোক ছিল। দুজনকেই অপহরণ করা হয় টাকার জন্যে। বোধহয় এইবার তারা ডেনিসকে ধরেছে। হয়তো সে টাকা দিতে অস্বীকার করে, তাই ওকে গুলি করে ওরা এবং দেহটা নিয়ে পালায়। কিন্তু কিভাবে এবং কেন? এডওয়ার্ড নিজের চেয়ারে নড়ে চড়ে বসে। অস্থির অস্থির ভাব হচ্ছে তার। অদ্ভুত কিছু একটা ঘটেছে। হয়তো সেটা ভূত নয়, তবে একটা রহস্য বটে। এই অদ্ভুত ফোন কল, সুইচ বোর্ডে 22 নম্বর অ্যাপার্টমেন্টের আলো জ্বলা, যেখানে সেই ঘরে কেউ নেই এখন, এবং সেই ঘরের একমাত্র চাবিটা তার কাছে। তার চিন্তা চলাকালীন আচমকা ওই দেখুন বলে ওঠে এডি, আলোটা আবার জ্বলছে। বৃষ্টিতে ভিজতে ভিজতে ওরা ছুটে যায় বাড়িটার দিকে। বিল্ডিংয়ের কাছে পৌঁছাতে এডওয়ার্ড একবার মাথা তুলে উপরে তাকায়। অ্যাপার্টমেন্ট 22-এর জানলা বন্ধ, কোনো আলো জ্বলছে না। ওর ইচ্ছা হচ্ছিল না ওখানে যাওয়ার। ও জানে ভূত বলে কিছু হয় না, কিন্তু ওই ঘরে, সেখানে রক্তের দাগ এবং আরও সব কিছু যেখানে রয়েছে, ওর ইনস্টিংক্ট যেন ওকে চেঁচিয়ে চেঁচিয়ে বলছে, দাঁড়াও, যেও না ভিতরে, সময় থাকতে থাকতে ফিরে যাও। দরজার কাছে পৌঁছাতে সে এডির উদ্দেশ্যে হুকুম করে। এডির মুখ ফ্যাকাশে। মিস্টার এডওয়ার্ড, সত্যি বলতে আমি ভিতরে যেতে চাই না। আমিও চাই না, ম্যানেজার বিড়বিড় করে, কিন্তু আমরা দুজনেই ঢুকবো। ওরা দেখে শুনে কার্পেট বসানো সিঁড়িটা ধরে উঠতে শুরু করে। প্রতিটা পদক্ষেপ প্রতিধ্বনি তুলছিল। ওরা অবাক হয়ে দেখল যে দরজা দিয়ে ভেতরে প্রবেশ করতে একটা সাদামাটা ঘরে এসে ওরা ঢুকেছে, যেখানে সাদামাটা একটা পরিবার বসবাস করে। একজন পুরুষ, তার স্ত্রী এবং তাদের মেয়ে। ওটা ছিল অ্যাপার্টমেন্ট নাম্বার 21। সেখানে সাধারণ মানুষ বসবাস করে, কিন্তু 22 নম্বর অ্যাপার্টমেন্টটা তাদের পাশের ঘরে। চাবি বের করতে গিয়ে হাত কেঁপে ওঠে এডওয়ার্ডের। ভাঙাচোরা দরজাটায় লাগানো নতুন তালাটা বেখাপ্পা লাগছে দেখে।
এডি এই সময় ফিসফিস করে বলে, আপনার কাছে বন্দুক আছে? না, জবাব দেয় এডওয়ার্ড। বিহ্বল লাগছে তাকে। এখানে আমাদের আঘাত করার মতো কিছুই নেই, কিচ্ছু না। দরজাটা শব্দ করে ওঠে। এডওয়ার্ড হাত বাড়িয়ে দেওয়ালে লাইটের সুইচটা খুঁজে পায়। হলুদ আলোটা জ্বলে উঠতে দুজনেই ফিরে তাকায় টেলিফোনটার দিকে। সেখানে কেউ দাঁড়িয়ে নেই। ওরা কাউকে সেখানে দেখতে পেল না। টেলিফোন স্ট্যান্ডটা লম্বা এবং বাঁকানো, কাঠে তৈরি। সেটার সামনে একটা ছোট টুল রাখা এবং ক্যাবিনেটের একটা দরজা আলতো করে খুলে রাখা আছে। ধীর পায়ে এডওয়ার্ড এগিয়ে যায় ফোনের দিকে। সেখানে পৌঁছাতে পৌঁছাতে যেন তার কয়েক বছর লেগে যায়। অন্ধকারে যেখানে ফোনটা রাখা সেখানে নজর ফেরায়ও। রিসিভারটা হাতে তুলতে ক্লিক করে একটা শব্দ হয়। তাহলে ফোনটা কাজ করছে। কিন্তু সেখানে তো অন্য কেউ নেই। কেউ তো নেই এখানে, বলে ওঠে এডি। সে এখন খুব কাজ ঘেঁষে দাঁড়িয়ে আছে এডওয়ার্ডের। নার্ভাসভাবে শ্বাস ফেলছে। চলো, ঘরের বাকি আলোগুলো জ্বালানো যাক, এডওয়ার্ড বলল। ওরা একের পর এক আলো জ্বালাতে জ্বালাতে এগোতে শুরু করে অ্যাপার্টমেন্টটায়। লিভিং রুম, ডাইনিং রুম এবং বেডরুম। নিঃশ্বাস বন্ধ করে ওরা বিছানার নিচে এবং আলমারির খোলা দরজাগুলো পরীক্ষা করে। কোথাও কিছু নেই। কিচেনে গিয়ে ওরা বাইরের দরজাটা দেখে আসে। সেটাও ভিতর থেকে বন্ধ এবং ভালো করে চেইন দিয়ে আটকানো। প্যান্ট্রিতেও কেউ ছিল না। পুরো ঘরটা একেবারে খালি, অস্বাভাবিক, ভুতুড়ে শূন্যতা। প্রতিটা জানলা দরজা বন্ধ, অথচ যেন মনে হচ্ছে সেখানে আরও কিছুর উপস্থিতি রয়েছে। ওরা প্রত্যেকটা ঘরে ঢুকে ঢুকে দেখে, সেগুলোর আলো জ্বেলে দেয়। ডাইনিং রুম এবং শোবার ঘরের একটা গ্যালারি হিসেবে বানানো, যেখানে ডেনিসের সংগ্রহের জিনিসপত্র রাখা রয়েছে। আলো জ্বালাতে কাচের ফ্লাস্ক আর ফুলদানিগুলো দেখা গেল। উঁচু উঁচু ক্যাবিনেটগুলো দেওয়ালে লাইন দিয়ে লাগানো, প্রতিটা মূল্যবান জিনিসে ভর্তি। কোনো কিছুতেই হাত দেওয়া হয়নি। শুধুমাত্র দেওয়ালে ফুটে থাকা বুলেটের গর্ত এবং কার্পেটে রক্তের দাগ জানান দিচ্ছে এখানে কি ঘটেছিল। পুলিশেরা এডওয়ার্ডকে বলেছিল কোনো কিছুতে হাত না লাগাতে। তারা বিষয়টা নিয়ে আরও তদন্ত করতে চায়। বেশ, তাদেরকে সেটাই করতে দেওয়া হোক। এডওয়ার্ড আর এডি শেষবারের মতো সবকিছু পরীক্ষা করে। কাউচের নিচে দেখে, বাথরুমটাও চেক করে। কোনো চিহ্ন, কোনো পায়ের ছাপ, কোনো প্রকার মানুষের চিহ্ন মাত্র নেই। হলওয়েতে ফিরে আসতে এডওয়ার্ড শেষবারের মতো টেলিফোনটা তুলে ধরে কানে। হ্যাঁ, সেটা কাজ করছে। হালকা ক্লিক করে শব্দ হওয়ার মানে হলো সেটা কানেক্ট হয়েছে অফিসের সাথে। আমরা কিছুই খুঁজে পেলাম না, হাসার চেষ্টা করে সে এডিকে বলল। কিন্তু এই ফাঁকা অ্যাপার্টমেন্টে সেটা আজব শোনায়। বোধহয় সুইচ বোর্ডে কিছু সমস্যা আছে। চলো যাওয়া যাক। সে নিজের পকেট থেকে চাবি বের করে। মিস্টার এডওয়ার্ড, কাঁপতে থাকা কণ্ঠে ডাক দেয় এডি। আপনার হাতের দিকে দেখুন, সেখানে সেখানে রক্ত লেগে রয়েছে। এডওয়ার্ড আতঙ্কিত চোখে তাকায় নিজের হাতের দিকে। সে শুধু নিষ্পলক চোখে তাকিয়ে থাকে হাতে লেগে থাকা রক্তের দিকে। সেই ফাঁকা ঘরের মধ্যে ও নিজের বুকের ধুকপুকানি শুনতে পাচ্ছিল। বাইরে তখনও টপটপ শব্দ করে বৃষ্টি পড়েই চলেছে। এডওয়ার্ড সোজা হয়ে দাঁড়ায়। তার চোয়াল শক্ত হয়ে উঠছে। আলোগুলো নিভিয়ে দাও, বলল সে, একটু বেশি জোর দিয়ে যেন সে কথাটা বলল। রুমাল দিয়ে নিজের হাত মুছে সে এবং এডিকে ঘর থেকে বেরোনোর ইঙ্গিত করে বলে, এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, চলো, আর ভুলেও ঢুকবো না এখানে। দরজার কাছে আসতে সে এডিকে ইশারায় বোঝায় চলে যেতে। তারপর চাবিটা দিয়ে দেয় এডির হাতে। তারপর খুব নিচু স্বরে বলল, কিছু একটা এখানে আছে, আমি এখানেই থাকবো। তুমি নিচে গিয়ে নজর রাখো, আর যদি আলোটা জ্বলে তাহলে পুলিশে ফোন করে উপরে চলে এসো। আমি জানি না আমরা কিসের বিরুদ্ধে কাজ করছি, কিন্তু ওই রক্তটা, ওটা বের হয়েছিল ওই ফোনটা থেকে। ঠিক আছে, এখন যাও। এডি ঘরের অন্তিম আলোটা নিভিয়ে দেয়। পুরো ঘরটা ডুবে যায় অন্ধকারে। তার একটু পর জোরালো শব্দ করে বন্ধ হয়ে যায় দরজাটা। এডওয়ার্ড পা টিপে টিপে চলে আসে ঘরের হলওয়েতে।
টেলিফোন ক্যাবিনেটের কাছে কোণ বরাবর বসে পড়ে হাঁটু গেড়ে, নিঃশ্বাস বন্ধ করে কান পেতে অপেক্ষা করতে থাকে। কয়েক মুহূর্ত এইভাবেই কেটে যায়, মনে হচ্ছিল কয়েক ঘন্টা কেটে গেল। দরজা বন্ধ হবার শব্দটা যখন ওর কানে আসে তখন ও বোঝে এডি চলে গেছে। বাইরে বৃষ্টিটা একটু কমেছে, তবে এখনও ঝিরঝির করে পড়ে চলেছে। দূরে কোথাও সাইরেনের শব্দ শোনা গেল। পুরো অ্যাপার্টমেন্টটা এখন এক নিঃশ্বাস বন্ধ করা উত্তেজনায় পরিপূর্ণ হয়ে রয়েছে, যেন খুব ভয়ানক কিছুর অপেক্ষা করছে সেটা। অন্ধকার কোণে লুকিয়ে রয়েছে এডওয়ার্ড। সেখান থেকে হলওয়ে এবং বাকি ঘরগুলো নজরে পড়ছে তার। যদি কোনো কিছুর নড়াচড়া হয় সে সেটা দেখতে পাবে। বাইরে থেকে হালকা আলো এসে ভিতরে ঢোকায় ঘরটা মোটামুটি দৃষ্টিগোচর হচ্ছে। তারপর কোনো একটা ঘর থেকে ক্যাচ জাতীয় একটা শব্দ কানে আসে ওর। পুরনো কোনো এক দরজা খোলা হলো। এডওয়ার্ডের শরীর পুনরায় জমে যায়। ঢোক গেলে সে কিছু একটা নড়াচড়া করছে। ঘরে এখন আর ও একা নেই। পুনরায় শব্দটা কানে আসে ওর, ক্যাচ করে একটা শব্দ এবং তারপরই কাঁচ ভাঙার শব্দ, তারপর ভারী পায়ের শব্দ। সেটা যাই হোক না কেন, সেটা সেই ঘরের দিকে এগিয়ে আসছে, ডাইনিং রুম পেরিয়ে লিভিং রুমের দিকে। এডওয়ার্ড স্পষ্ট শুনতে পাচ্ছিল আসবাবপত্রে কোনো কিছুর ঘষা লাগার শব্দ, সেই সাথে চাপা ঘরের মতো একটা গোঙানি, অর্ধেক মানুষের মতো, অর্ধেকটা কোনো পশুর মতো। দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে থাকে এডওয়ার্ড, হাত দুটো জড়ো করে একসাথে, আঙুল কাঁপছে তার। সেটা এখন অনেকটা কাছে এসে পড়েছে, জানলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। রুগ্ন হাড় চিরচিরে একটা আকৃতি, কঙ্কালের মতো হাঁটছে সেটা। সেটা এগিয়ে চলেছে টেলিফোনটার দিকে, যেন একটা ফোন করতে চায় সে। এডওয়ার্ড শুধু নিঃশ্বাস চেপে রেখে দেখতে থাকে। যখন সেটা টেলিফোন ক্যাবিনেটটা খোলার জন্য হাত বাড়ায় তখনও মুখ দিয়ে সেই আগের মতোই ঘরে গোঙানির মতো একটা শব্দ বের হচ্ছিল ওটা থেকে। পলকের মধ্যে এডওয়ার্ড লাফ দেয়, সেই জিপটার উপর ঝাঁপিয়ে পড়ে দু হাত দিয়ে জাপটে ধরে সেটাকে। তারা কিছুক্ষণ জাপটাজাপটি করে এবং ফোনটা শব্দ করে পড়ে যায় মেঝেতে। কিন্তু সেই আকৃতিটা মারামারির এক ফোঁটাও চেষ্টা করে না, সেটা শুধু পড়ে থাকে, নির্জীবভাবে শুধু পড়ে থাকে মেঝেতে। সেটাকে লিভিং রুম অবধি আনতে আনতে এডওয়ার্ডের শরীরে কাঁপুনি দিচ্ছিল। লিভিং রুমের হালকা আলোতে সে সেটার মুখটা দেখতে পায়, ফ্যাকাশে শুকনো একটা মুখ, চোখ দুটো খোলা। সেটা ছিল ডেনিসের দেহ, যাকে কেউ এসে খুন করেছিল। এডওয়ার্ড আতঙ্কে চেঁচিয়ে ওঠে, পিছিয়ে আসে তৎক্ষণাৎ, মরিয়া হয়ে লাইটের সুইচ খুঁজতে শুরু করে দেয়। ভাগ্যবশত সেটা খুঁজে পেতে চাপ দেয় তাতে এবং ঘরটা আলোতে ভরে ওঠে। ডেনিস নিজের রাতের পোশাক গায়ে জড়িয়ে পড়ে আছে মেঝেতে, তার ঘাড়ে রক্তে ভিজে থাকা একটা তোয়ালে বেশ টাইটভাবে জড়িয়ে রাখা। এডওয়ার্ড অবাক চোখে তাকিয়ে থাকে সেদিকে। ডেনিস, বলে ওঠে সে, তুমি তুমি কি বেঁচে আছো? কাঁপতে থাকা শরীর এসে ঝুঁকে পড়ে এবং আলতো করে ডেনিসের শরীরটা তুলে আনে। ডেনিস তাকায় ওর দিকে, তার ঠোঁট নড়ে ওঠে। ডেনিস বেঁচে আছে, তবে কোনো মতে। তোমার কি হয়েছিল? জিজ্ঞেস করে এডওয়ার্ড। তুমি ছিলে কোথায়? ডেনিসের দৃষ্টি চলে যায় এডওয়ার্ডের পিছন দিকে। সেদিকে ফিরতে এডওয়ার্ডের চোখে পড়ে একটা নোটবুক এবং পেন্সিল পড়ে আছে টেবিলে। সে একটা গ্লাসে খানিকটা হুইস্কি ঢেলে সেটা ডেনিসকে খাওয়ায়। বিষয়টা লিখে বলার চেষ্টা করো, বলল এডওয়ার্ড। কাঁপতে থাকা হাতে ডেনিস ধীরে ধীরে সেই নোটবুকে লিখতে শুরু করে। লেখাগুলো পড়তে থাকে এডওয়ার্ড। তারা পিছন দিক থেকে বাড়িতে ঢুকে আসে। লেক্রন নিজের ভাগের টাকা নিয়ে ঝামেলা করতে শুরু করে, আমাদের মধ্যে হাতাহাতি হয়। বেলে তো তখন নিজের ছুরি দিয়ে আমায় আঘাত করে, কিন্তু আমি গুলি করি তাকে। ওরা ওকে গাড়ি করে নিয়ে চলে যায় আর আমার ভয় লাগছিল। এডওয়ার্ড দ্রুত সেই পাতাটা ছিঁড়ে ফেলে। ডেনিস আবার লিখতে শুরু করে।
তার লেখা অক্ষরগুলো ব্যাকাতেরা দেখাচ্ছে। আমার ভয় লাগছিল যে গুলির শব্দ শুনে পুলিশ চলে আসতে পারে, তাই আমি লুকিয়ে যাই। অনেক রক্তক্ষরণ হচ্ছিল আমার। আজ আমি ঠিক করেই নিয়েছিলাম যে হার মেনে নেব এবং পুলিশ আর ডাক্তারকে ফোন করব। আমি ফোন করার চেষ্টা করি, কিন্তু কথা বলতে পারছিলাম না। যখন তোমরা আসলে তখন আমি লুকিয়ে যাই। ভেবেছিলাম আমি বেঁচে থাকব এবং এখান থেকে পালাবো, কিন্তু আবার রক্তক্ষরণ হতে শুরু করে, তাই আবার ফোন করতে যাচ্ছিলাম। এই সময় পেন্সিলটা পড়ে যায় ডেনিসের হাত থেকে। ওর হাতটাও ঝুলে পড়ে নিচের দিকে। সেই সাথে একটা ক্ষীণ গোঙানির মতো শব্দ বের হয় ওর মুখ দিয়ে। তারপর স্থির হয়ে যায় সে, শূন্য দৃষ্টি নিয়ে তাকিয়ে থাকে ছাদের দিকে। এই সময় শোনা গেল হলওয়েতে পায়ের শব্দ। দরজা খুলে পুলিশ অফিসার এবং এডি এসে ঢোকে ঘরে। সব দেখে এডি বলল, আমি তো এটাই ভেবে পাচ্ছি না লোকটা লুকিয়েছিল কোথায়। অফিসার মাথা নাড়েন, চিন্তিত কণ্ঠে বলে, সেটা শীঘ্রই আমরা খুঁজে বের করব। ওই রকম ক্ষত নিয়ে যে লোকটা এত সময় বেঁচে ছিল, সেটাই অবাক করার মতো। এডওয়ার্ড এবার কথা বলে, আমার মনে হয় সেই রহস্যটা আমরা এখনই সমাধান করে ফেলতে পারব। সে যখন বেরিয়ে আসে তখন আমার কানে কাঁচ ভাঙার শব্দ আসে। ওরা ডেনিসের দেহটাকে ঢেকে দেয় এবং এডওয়ার্ডের পিছন পিছন চলে আসে ডাইনিং রুমে, যেখানে শেলফ এবং ক্যাবিনেটের মধ্যে কাঁচের জিনিসপত্র রাখা রয়েছে। শেষ ক্যাবিনেটটার নিচের দিকে শেলফে এডওয়ার্ড লক্ষ্য করে রক্তের চিহ্ন। এটাই হবে সেই জায়গাটা, বলল সে। খানিকটা খাটাখাটনির পর এডওয়ার্ড সেখানে একটা গোপন দরজা খুঁজে পায়। সেখানে একটা কাঁচের বোতল ঘুরিয়ে দিতে দেওয়ালটা ধীরে ধীরে ফাঁক হতে শুরু করে এবং বেরিয়ে আসে ছোট খুপড়ি একটা ঘর। ভেতরে কিছু বালিশ, একটা পিস্তল, একটা বড়সড় ব্রিফকেস যেটা কাগজে ভর্তি এবং সেই সাথে রক্তের দাগ। দেখেই বোঝা যায় ডেনিস এখানে কতটা কষ্টে লুকিয়েছিল। অফিসার দ্রুত সেই কাগজগুলোর নজর বোলালেন। তারপর উপলব্ধি করতে পেরে মাথা নাড়েন তিনি। এর থেকে খানিকটা বুঝতে পারছি, যতটা দেখা যাচ্ছে ডেনিস এই জায়গাটা বানিয়েছে নিজের জিনিসপত্র এবং নিজের জন্যে। এই নোটবুকগুলো থেকে আমরা বাকি গ্যাংটাকেও ধরে ফেলতে পারবো। কিন্তু আমি একটা বিষয়ে ভুল ছিলাম। আমি ভেবেছিলাম যে এত বছর ধরে যারা বড়লোক মানুষগুলোকে অপহরণ করছিল তারাই হয়তো এটা করেছে, আর যা দেখা যাচ্ছে সেই গ্যাংয়ের আসল মাস্টারমাইন্ড আমাদের এই ডেনিস ছিল। এখানে এই কাগজপত্রগুলো দেখলেই সেটা বোঝা যাচ্ছে। এডি বড় করে একটা দীর্ঘশ্বাস ছাড়ে এবং ঘুরে তাকায় এডওয়ার্ডের দিকে। যাই হোক মিস্টার এডওয়ার্ড, আমি আজকেই কাজ থেকে পদত্যাগ করব। আবার যদি আমার কাছে অ্যাপার্টমেন্ট 22 থেকে কোনো কল আসে তাহলে আমি নির্ঘাত পাগল হয়ে যাব। শুনছিলেন ম্যাকিনলে ক্যান্টরের লেখা দ্য লাইট অ্যাট 3 o'clock গল্প অবলম্বনে রাত 3টের সময়। গল্পটি কেমন লাগলো অবশ্যই জানাতে পারেন নিচে কমেন্টের মাধ্যমে। শীঘ্রই হাজির হচ্ছি নতুন একটি গোয়েন্দা কাহিনী নিয়ে। ততদিন সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।